আমরা সকলে সফলতা অর্জন করতে চাই, কিন্তু বিভিন্ন কারণে এই সফলতা অর্জন করতে পারি না। তাই আপনার কাছে জানতে চাই যে পেশাগত সফলতা অর্জনের প্রতিবন্ধকতা রোধের উপায় কি? আর এই বিষয়ে কিছু বলুন। ধন্যবাদ মাহমুদ স্যারকে, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমি এটাকে বলবো যে সাঁতার কাটার মতো। আপনি যদি সাঁতার কাটতে জানেন তাহলে পুকুর নয় মহাসাগরে পড়লেও আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। তাকে সাঁতার কাটা শিখতে হবে। সাঁতার কাটা মানে হচ্ছে আসলে বিমা পেশাটাকে অনেক লোক ঝরে যায়, ভবিষ্যৎ তাদের নিশ্চিত না, এটা ভবিষ্যৎ আসলে কেরিয়ার হতে পারে না। এই যে মানে আসলে প্রতিবন্ধকতা এটাই যে এক নম্বর সামাজিক প্রতিবন্ধকতা আছেই, বিমাকে নিয়ে নেগেটিভ, যেখানে সেখানেই নেগেটিভ, পরিবারের কাছে নেগেটিভ, আপনার কি বলে আত্মীয়দের কাছে নেগেটিভ, বন্ধু বান্ধবের কাছে নেগেটিভ, সর্ব জায়গায় নেগেটিভ নেগেটিভ। আসলে আবার অফিস এসেও দেখে অত ভালো বিজনেস করতে পারতেছে না, স্যাররাও তাকে অত উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন না, তাকে প্রেশার কেট করা হইতেছে বিভিন্ন ভাবে। আসলে সে একটা পর্যায়ে গিয়ে তার কাছে অনেক বিশাল প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। আমি আমার বাসায় বলবো এটাকে স্যার যে নাম্বার ওয়ান, বিমা পেশা, বিমার কেরিয়ারটা তাকে স্পষ্ট করতে হবে। এবং এই বিমা পেশায় যারা সফল আপনার দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে, মানে আমার একজন জুনিয়রকে তো সে আমাকে কন্টিনিউ দেখে, আমাকে দেখে, আমার চাল, আমার চলন, আমার কথা, আমার বাতা, আমার কস্টিং, এভরিথিং সবকিছু দেখে। আসলে এর বাইরে কিছু দেখে না, বাইরের জগৎও দেখে না। এই যে মাঝে মধ্যে এর ধরনের আলোচনায় অর্থাৎ বিমা পেশা কারা সফল হয়েছে তাদের সাথে বসিয়ে দেওয়া, স্যার আপনার কেরিয়ার নিয়ে তার সাথে একটু আলোচনা করেন, স্যার আপনার কেরিয়ার একটু আলোচনা করেন, স্যার আপনার কেরিয়ার একটু আলোচনা করেন, এরকম সকল ব্যক্তিদের সাথে তাদের মাঝে মধ্যে একটু আলাপ আলোচনা করিয়ে দেওয়া, এবং তাদের কেরিয়ার নিয়ে আলোচনা করা, একটু বই প্রতি একটু শিক্ষা দেওয়া। এবং এইভাবে আমার কাছে যেটা মনে হইতেছে যে ফার্স্ট টাইম একটাই তাকে সাঁতার শেখানো, এবং এই পেশায় সফলতা যে অর্জন করা যায়, এই পেশার দীর্ঘ একটা কেরিয়ার যে করা যায়, আপনার অর্জন করা যায়, এটা বিশাল একটা কেরিয়ার, সুন্দর একটা কেরিয়ার আছে, এইটা তার কাছে স্পষ্ট করা। আর যখনই তার কাছে স্পষ্ট সে বলতে ভাবতে পারে না আমার দৃষ্টিতে তো মাহমুদ স্যার সফল, আজমির স্যার সফল, মোশাররফ স্যার সফল, অমুক স্যার সফল, তমুক স্যার সফল, তো এরা যদি সফল হয়েছে আমি কেন হব না, আমি কেন হবো না? তখন এই যে যখন চারপাশের লোকজন না 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 একেবারে নার মধ্যেই থাকে, এই নার পরেও যখন সে মাঝে মধ্যে কিছুদিন পর পরেই এরকম সফল ব্যক্তির সাথে আলোচনা করে, তার স্টোরি জানে, কিভাবে সে সফল হয়েছে, এবং কিভাবে এই থেকে আসতে গিয়ে কে তার সাথে কি ব্যবহার করছে, তার আত্মীয়তা কেমন ব্যবহার করছে। যেমন আমি একটা ন্যাচারাল একটা উদাহরণ দিয়ে থাকি আপনাকে মাহমুদ স্যার, যে আমার জীবনের প্রথম যখন আমি কাজটা শুরু করার পরে অত ভালো করতে পারি না সেটা বলছি শুরুতেই, এর মাঝেই আবার বিয়েটা করে ফেলেছিলাম। যাই হোক, বিয়ে করার পর ঠিক আছে, এখন পুলসিপাই মানিকা সিপা, একটা বউ, আবার বাপ মা, তাদেরকে টাকা দেওয়া লাগে, সবকিছু মিলেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। তো বাই দা বাই কোন একটা সময় আমার আম্মুকে রাত্রে ফোন দিয়ে বললাম, মা আমি তো ওই যে একটা বিমা পেশার চাকরি নিছি, আমি তাকে একটা জব করতাম ফ্যাক্টরিতে, তো প্রতি মাসে তোমাকে টাকা দিতাম, এই মা আমাকে আগামী ৩-৪ মাসের জন্য টাকা দিতে পারবো না, আমাকে একটু এই কয়েক মাসের জন্য একটু সুযোগ দেন। তো মা অনেক কথাই বললেন, সর্বোপরি লাস্ট একটা কথা আমাকে বললেন যে বাবা তুমি বিমা করো আর টিমা করো সেটা আমি জানি না, প্রতি মাসে আমাকে যেটা দেওয়ার কথা তুমি ঠিক আমাকে দিতে হবে। বিশ্বাস করেন সেদিন রাত কিন্তু আমার ঘুম আসে না, জনি কথাটা বললেন। আমি এই কথা বলা শোনার পরেই পরের দিন আমি স্যারকে জানালাম, স্যার এই যে এই পরিস্থিতি, ঠিক আছে মা আমাকে কথা বললেন, বলছে হাসান সাহেব কোনো টেনশন করার দরকার নাই, কি বলেন আপনি, এই টাকা দিচ্ছি, কত টাকা দিচ্ছি, আমি বলছি এত টাকা, নো প্রবলেম, আমি তো আছি আপনার এখানে। একটা সিনিয়র কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা জুনিয়র প্রতি রাখছেন, যেটা আজিজ স্যার বলছেন যে সিনিয়র বড় ভূমিকা থাকতো এখানে, ঠিক আছে, এখানে বড় একটা ভূমিকা সিনিয়র তার সাপোর্টিং হিসাবে আছে, যে না আমি যদি কোনো মাসে ব্যবসা না করতে পারি স্যার তো আছে। যখনই স্যার আমাকে এই কথা বললেন যে হাসান সাহেব কোনো টেনশন নাই, আপনি নামছেন তো নামছেনই, কোনো টেনশন করেন, বাড়িতে প্রতি মাসে যেটা দরকার সেটা আপনি দিবেন, এই যে স্যার আমাকে সাহস দিলেন। এরপরে স্যার কি করলেন, মাঝে মধ্যে আমাকে নিয়ে একজন সফল ব্যক্তিতে বসান, যে ভালো করে তার সাথে বসান, এই দেখেন তার সঙ্গে কথা বলেন তো। আমার যিনি আরেকজন সিনিয়র ছিলেন আসাদ স্যার, তিনিও আমাকে বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করতেন। এই যে অনুপ্রাণিত সফল লোকদের কথা শুনছি, সফল লোকদের সাথে শেয়ার করছি, এবং ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অবস্থান কি, সারা পৃথিবীতে ইন্স্যুরেন্স অবস্থানটা কি, এখানে কেরিয়ারটা কি,
প্রথম ক্যারিয়ারটা স্ট্রাগল করতে হবে, এর পরের ধাপে মিডিয়ামে আসবে, এর পরে সফলতা আসবে। এই জন্য বাই দা বাই ধাপে ধাপে আমি আমার আইডিয়া নিয়েছি, দেন আমি কিন্তু ইনশাল্লাহ শুরু করেছি, আমি ভালো করছি। এবং ঠিক আমি এরকম ভাবে চেষ্টা করি আমার জুনিয়রদেরকে যে দেখেন কাজ করতে গেলে ভাই প্রথমত প্রতিবন্ধকতা আসবে। প্রতিবন্ধকতা কি? এক নম্বর পারিবারিক, দুই নম্বর সামাজিক। নাম্বার ওয়ান পারিবারিক, কারণ পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরে সারাদিন শেষ করার পর যখন বাসায় গেলাম, যখন মাস শেষে বোর কাছে হাতে কিছু টাকা দিতে পারলাম না, বাজার দিতে পারলাম না, রুম ভাড়া দিতে পারলাম না, বিশ্বাস করেন রে ভাই ওই জ্বালা যে কি জ্বালা সেটা আমি বাস্তবে, কারণ আমি শহরে কাজ করি তো আমি বুঝি। মানুষ স্যার জানি না এটা হয়েছে কিনা, আমার লাইফে হয়েছে ভাই, প্রচুর সবকিছু মোকাবিলা আমি করেছিলাম। এই তখন সিদ্ধান্ত না, এই পেশাটা ভালো যেহেতু করছি, চেষ্টাই করতেছি, আর ট্রাই করি না, আর ট্রাই করি না, এই আর্টটাই করতে করতে আল্লাহ আজকে এখানে নিয়ে আসছেন। সো এই জন্য বলে স্যার প্রথম ইন্স্যুরেন্স ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে হবে, তার স্বপ্ন নিয়ে আলোচনা করতে হবে, সকল ব্যক্তির সাথে বসায় নিতে হবে, সামাজিক প্রতিগত সম্পর্কে এটাকে কিভাবে ওভারকাম করবেন এইটা আইডিয়া দিতে হবে, পরিবারের সাথে পরিবারের প্রতিগত এটা কিভাবে ওভারকাম করতে হবে সেই সম্পর্কে আইডিয়া দিতে হবে, এবং ফাইনালি নিজের প্রতি নিজের ভিতরে যে প্রতিবন্ধকতা আসে আমি পারবো না, মনে হয় হবে না, আমার দ্বারা হবে না, এই যে আমার দ্বারা হবে না হাটাকে নাটাকে হা করে কাজ হচ্ছে আমাদের সিনিয়রের। যখনই হা করতে পারি বিশ্বাস করেন তখন আর যতই প্রতিবন্ধক আসুক না কেন, যদি আমি জানি যে এই রোডটা আমার ক্লিয়ার, আমি সাঁতার কাটে রাস্তার নদীর ওই পার যেতে পারবো, কুমির থাক দায়িত্ব থাক না কেন আমি ওই যে মানে ডুবিয়ে হলো ডুব দিয়েও আমি ওই পার যাবো, কারণ আমি জানি ওখানে গেলে আমার সফলতা। এখন ইন্স্যুরেন্সে একটা জায়গায় গেলে ওখানে সফলতা আছে এইটা আমরা কর্মী বুঝতে পারি না, আর যখনই বুঝাইতে পারবো তখনই সকল প্রতিবন্ধকতা ওভারকাম করে ওখানে সম্ভব। থ্যাংক ইউ মাহমুদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ হাসান স্যারকে, খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করছিলেন, তার জীবনের গল্প দিয়ে বলছিলেন এবং আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আমার জীবনে এমনটা হয়েছে কিনা। আজকে তো আমি বলবোই না, সবসময় অন্যের কথা শুনি, যদি কখনো এমন সুযোগ হয় যে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপনে আমি আমার নিজের কথা বলছি, অন্য কেউ হয়তো প্রশ্ন করছে, সেদিন হয়তো আমার জীবনের গল্পগুলো বলবো। এমন অবশ্য প্রস্তাবও এসেছে, অনেকে বলেছে যে স্যার আপনি শুধু অন্যের প্রশ্ন করেন, এবার আমরা থাকবো, আমরা প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। যদি এরকমটা কখনো হয় সেদিন আলোচনা করা হবে। আমরা শুনবো পরবর্তী প্রশ্ন আজমির হোসেন স্যারের কাছে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান যারা একেবারে নতুন তারাও দেখছেন, পুরনোরাও দেখছেন, কিন্তু এবারে প্রশ্ন নতুনদের জন্য, যারা একেবারে নতুন পেশা পেশায় যুক্ত হয়েছেন অথবা নতুন যুক্ত হতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ চাইবো। প্রশ্নটা করব এভাবে আজমির হোসেন স্যারের কাছে যে বীমা পেশায় যারা নতুন তাদের জন্য আপনার পরামর্শ কি স্যার, এই বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ। বীমা পেশায় যারা নতুন তাদের আমার পরামর্শ হচ্ছে তারা প্রত্যেকেই যেন ট্রেনিং নেয়। যেমন প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেনিং এর ব্যবস্থা আছে, আপনারা ট্রেনিং নেন, কাজের বিষয় জানেন, পেশাগত জ্ঞান নেন, তাহলে আপনারা অগ্রসর হতে পারবেন। পাশাপাশি এখানে বৈধ আয়ের সুবিধা আছে ইন্স্যুরেন্সের মাধ্যমে, এবং এই উল্লেখ্য আরো এই যে এই ইন্স্যুরেন্সে কাজ করে এজেন্ট থেকে এমডি হওয়া যায় ইন্স্যুরেন্সে কাজ করে, তাহলে এখানে ক্যারিয়ার অনেক ভালো, আপনারা সবাই ইন্স্যুরেন্সে কাজ করতে পারেন। ধন্যবাদ মাহমুদুল ইসলাম স্যার। জি, একই বিষয়ে হাসান স্যার কাছেও জানতে চাইবো যে স্যার বীমা পেশায় যারা সদ্য যোগদান করেছেন, যে সকল নতুন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা আছেন, তাদের জন্য আপনার পরামর্শ স্যার এই বিষয়ে। ধন্যবাদ মাহমুদ স্যারকে। যে আমি বলবো নতুনদের জন্য যে আগামীর ভবিষ্যতের জন্য আসলে বাংলাদেশে সারা পৃথিবীতে প্রচুর বেকারত্ব আসতেছে, আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনি কেন বীমা পেশা আসবেন? আপনি বড় ভাইকে ফলো করেন, আপনার বড় ভাইকে, আপনার বড় ভাই চাকরি করে কি করেছেন, আপনি পাশের বড় ভাইকে দেখেন, খালতো ভাইকে দেখেন, মামাতো ভাইকে দেখেন, আর পাশাপাশি ইন্স্যুরেন্সে যে আপনার বস উনি কতদিন হচ্ছে ইন্স্যুরেন্স আসছে, উনি কি করেছেন, দুটো ডিবেট করেন, করার পরে ঠিক আছে চিন্তা করেন আসলে কোনটা আপনাদের দরকার। কারণ আজকের ইন্স্যুরেন্স সোনার হরিণের একটা সময় ছিল, এখন সোনা হরিণ নয়। এখন আমরা যখন 2008 সালে কাজ শুরু করি তখন পাহাড় কেটে, জঙ্গলের পাহাড় কেটে উপরে উঠতে হয়েছে আমাদের, ওই পার দেওয়া লাগছে। আর এখন পাহাড় কেটে সিঁড়ি দেওয়া হয়েছে, মানে সিঁড়ি অর্থাৎ থাক থাক করে দেওয়া হয়েছে, এখন শুধু উঠবেন আর যাবেন, উঠবেন আর যাবেন। অর্থাৎ চমৎকার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে আপনার যখন একটা উল্লেখযোগ্য বিষয়টা এখানে 1 মার্চ জাতীয় বীমা দিবস গভর্নমেন্ট ঘোষণা দিয়েছেন, এরপরে পেনশন বীমার একটা বিষয় গভর্নমেন্ট স্কিম শুরু করেছেন। বাংলাদেশে প্রায় 36টা কোম্পানি
অনলাইন থেকে শুরু করে পত্রপত্র শুরু করে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বিমার একটা জ্বর উঠেছে। এখনো যারা বিমাতে কাজের সিদ্ধান্ত নেন নাই বা এখন যারা নিবেন মনে করতেছেন তারা ভুল করতেছেন। যত তাড়াতাড়ি সম্ভব আসেন লটারির মতো, কারণ আগামী 10 বছর পরে চাইলেও আপনি সুযোগ দিতে পারবেন না। কেন পারবেন না? একটা সময় কিন্তু মানুষ ওই যে আমি 2006 সালে আনসার একাডেমি চাকরি দিতে গেছিলাম মামুন স্যার, তখন ইন্টারভিউ ওকে, রিটার্ন ভাইবা মেডিকেল সবকিছু ওকে। আমি ওটা ছোট করে বলি না, কেউ মনে কিছু নিয়েন না। তখন আমি রাত্রে ওই ওখানকার যিনি ডিজিএম অর্থাৎ যিনি আমার মেডিকেল কমপ্লিট করছেন উনি সাপোর্ট দিচ্ছেন, ওকে কোনো সমস্যা নেই, প্রাপ্তি একটু বেশি হয়ে গেছে। এখন ওনার পিএস বলতেছেন স্যারকে মিষ্টি খাওয়ানোর জন্য কিছু, বুঝছেন তো, তা ওকে ডান। আমার তো চিন্তা ছিল আমি এটা করবো না, তারপরেও আবেগে হয়ে মাকে ফোন দিয়েছিলাম যে মা এই বিষয়টা এখানে। তা আমার গ্রামের মা অত কিছু বোঝে না, তো উনি তো আনসার মানে হচ্ছে গ্রামের যিনি ওই যে বাড়িতে গিয়ে যে বিষয়টা করেন। তো আমার বললো বাবা এটা কি? আমি তোমার আনসারের চাকরি। তো মা আমাকে একটা প্রশ্ন করছিলেন, বাবা লেংটির নিচে পোশাক নাই, সোয়েটারের নিচে চাকরি নাই, আমি তোমাকে আইএ পর্যন্ত পড়াশোনা করাইছি, তুমি সোয়েটার চাকরি করার জন্য? অথবা দেখেন সেই চাকরি আজকে আনসার ব্যাটারি চাকরি করতে গেলে 10 লক্ষ 15 লক্ষ 20 লাখ টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না। ঠিক তদরূপ আজকে যারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না যে বিমা করবেন কি করবেন না, আগামী 10 বছর চাইলেও আপনি চান্স পাবেন না, কারণ অনেকগুলা দাঁত ফেরিয়ে এরপরে আপনি এই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ পাবেন কিনা সন্দেহ। সো আসেন যত তাড়াতাড়ি সম্ভব এই পেশে চলে আসেন, এই পেশে সুন্দর কেরিয়ার আছে, এটা ভবিষ্যৎ আছে। এবং আজমির স্যার কথা বলছেন সর্বোচ্চ চূড়ায় পৌঁছার সবচেয়ে মাধ্যম, সফল মাধ্যম, ভালো মাধ্যম ইন্স্যুরেন্স পেশা। ধন্যবাদ মামা স্যার।